আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। দ্বিতীয় সেমিস্টার ইলেকট্রিক্যাল, আজকে তোমাদের ডিপার্টমেন্ট সাবজেক্টে ক্লাস হবে সার্কিট ওয়ান। তো সার্কিট ওয়ানের কিন্তু এর আগে আমরা প্রাইভেট গ্রুপে ক্লাস দিয়েছিলাম। তো তোমাদের কিছু অধ্যায় বাকি ছিল, আজকে আমরা সেই অধ্যায়গুলো ক্লিয়ার করব। প্লাস আজকের ক্লাসটা যেহেতু মেগা লাইভ ক্লাস, তো আমরা সেই সাথে সাজেশনগুলো দিয়ে দেব। তো সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও যারা ইলেকট্রিক্যালে আসো, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর আজকে ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতেই নেওয়া হচ্ছে। তোমরা বিভিন্ন পলিটেকনিক যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু সবাই কষ্ট করে শেয়ার করে দাও, সবাই যুক্ত হয়ে যাক। আচ্ছা, তো সবাই দ্রুত যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা খুবই তাড়াতাড়ি শুরু করতেছি। বেশি সময় নেব না, আমাদের হাতেও সময় কম, খুবই কম। তো তোমরা দ্রুত একটু শেয়ার করে দাও, মেনশন করো কে কেমন আছো, একটু জানাও। আর আজকের ক্লাসটা সবকিছু ঠিকঠাক আছে কিনা, ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, এগুলো একটু কনফার্ম করো। আচ্ছা, আচ্ছা, আমি মোটামুটি আমার যে গ্রুপগুলো আছে এগুলোতে আমি দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু দিই। আচ্ছা, তো যে কয়জনই থাকো মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, বাইরে হবে না। হ্যাঁ, ক্লাসটা তোমরা দেখো, তোমরা উপকৃত হবা। আর যারা দেখবে না তারা কি আর বলবো তোমাদের, এখনকার ফ্রি ক্লাস অনেকে দেখতে চায় না। আর আগে আমরা যখন লাইভ ক্লাস নিতাম অনেক স্টুডেন্ট হতো, আগের স্টুডেন্টগুলো তোমাদের সিনিয়র যারা ছিল। আর এখন তোমরা এমন হয়েছো যে এমনিতে সময় শর্ট, আরও তোমরাও এমনভাবে প্রিপারেশন নিচ্ছ যে এবার যে কয়টা সাবজেক্টের রেফার খাবা আল্লাহ জানে। আচ্ছা, তো আমাদের সাজেশন বই থেকে তোমাদের সাজেশনগুলো দেওয়া হবে, আমাদের কাছে মূল বইটা নাই। হ্যাঁ, আর এখান থেকে তোমাদের অধ্যায় কিছু বাকি আছে। কি কি অধ্যায় বললো? অধ্যায় বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো নাকি অনেকের প্রবলেম, আমাদের যে স্টুডেন্টগুলা। অধ্যায় হচ্ছে 4, 5, 6, এই অধ্যায়গুলো একটু আলোচনা করে দেব। প্লাস তোমাদের 1 থেকে 15 অধ্যায় পর্যন্ত অধিসংখ্য সংক্ষিপ্ত রচনামূলক এগুলো সাজেশন দিয়ে দেবো। যারা শেষ পর্যন্ত থাকবা তারা সাজেশনটা পাবা, আর যারা থাকবা না তারা যদি পরে আসে রেকর্ডেড ক্লাস দেখে বলো যে ভাইয়া সাজেশন দেন, তাহলে কিন্তু দেওয়া হবে না। তো আগে আমরা এই অধ্যায়গুলো আলোচনা করা শেষ করব, প্লাস শেষে আমি বলে দেবো যে সাজেশনটা তোমরা কিভাবে কালেক্ট করবা। শেষ আমি একটা নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ, সেখানে মেসেজ দিবা। শেষ, তো শেষ পর্যন্ত থাকতে হবে। আমি কোন সময় তোমাদের নাম্বার দেবো এটা কিন্তু আমি নিজেও জানি না। যার কারণে তোমাদের এই যে অধ্যায়গুলো বাকি আছে এগুলো ক্লাসগুলো তোমরা সম্পূর্ণ দেখো, শেয়ার করো। শেষ পর্যায়ে আসে আমি নাম্বারটি দিব, তখন তোমরা মেসেজ করো। তোমাদের এই বই থেকে আমি যেগুলো ইম্পর্টেন্ট আমি দাগায় দাগায় তোমাদের সুন্দর করে ছবি উঠাই দেবো, তোমরা পড়লে 100% এখান থেকে কমন পাবে। হ্যাঁ, তো তোমরা এই অধ্যায়গুলো করো, শেষ করো। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে রাতের এই লাইভ ক্লাসটি, এই মেগা ক্লাস বা সুপার সাজেশন যে যেটাই বলো না কেন, আজকে ইলেকট্রিক্যাল সার্কিট 1 এই বইয়ের মেগা সাজেশন সহ আজকের যাবতীয় সমস্যা বলি তোমরা যাই বলো না কেন সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তার সাথে অধ্যায় 4, 5, 6 যার যেটা লেগিং আছে আমি পূর্ণ বিস্তারিত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা দ্রুত লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও এবং এই ক্লাসটিকে শেয়ার করে দাও যাতে সবাই উপকৃত হতে পারে। তার সাথে তোমরা এই 3টা অধ্যায়ে যে যে টপিকগুলো সমস্যা আছে কাইন্ডলি তোমরা কমেন্ট বক্সে জানাও, তাহলে আমরা কি ক্লাসটা নিতে তোমাদের মতামত অনুযায়ী তোমাদের যেটা প্রয়োজন সেটা অনুযায়ী ক্লাস নিতে কি হবে, সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসের দিকে চলে যাই। সর্বপ্রথম আজকের 4 অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় নাও 4 নিয়ে আলোচনা করব। তোমরা দ্রুত রেডি হয়ে যাও, নিজ নিজ প্রিপারেশন অনুযায়ী খাতা কলম বের করে আমার সাথে তৈরি হয়ে যাও ক্লাসটি করার জন্য, কেমন? চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে অ্যাটেনশন হই। তবে তার আগে একটা কথা বলি, ক্লাসটি শুরু করার আগে যেহেতু অনেকে এখন জয়েন হতে পারে নাই, আমি তোমাদেরকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের আলোচনায় কোথা থেকে প্রশ্ন আসতে পারে ইলেকট্রিক্যাল সার্কিট 1 আসলে সম্পূর্ণ বইটা পড়ে যদি তুমি পরীক্ষা সেন্টারে যাও হবে কি সবগুলো পরে আসলে কভার করা সম্ভব না।
তো এই সংক্ষিপ্ত সময় তোমাদের একটা কি আমি সাজেশন দেব, মানে কোন অধ্যায় থেকে এসি পার্ট ডিসি পার্ট কোনখান থেকে কোন প্রশ্নটা সব থেকে বেশি আসতে পারে সেটা নিয়ে আলোচনা করি। তো আমি যদি বলি ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান, এই বইটাকে দুই ভাগে ভাগ করা হয়। ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান এই বইটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা কি এসি পার্ট আর একটা ডিসি পার্ট। দুই ভাগে ভাগ বলতে একটা হচ্ছে সিকেটি, সিকেটি মানে কি সার্কিট, হ্যাঁ, একটা হচ্ছে ডিসি পার্ট আর একটা হচ্ছে এসি পার্ট। এই কথাটা কি নতুন শুনতেছো তোমরা? অনেকের কাছে নতুন হতে পারে, বাট এটাই সত্যি। এখানে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান বলতে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত, 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত তোমাদের ডিসি পার্ট। 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত যে যে থিওরিম গুলো আছে, 3 অধ্যায় থেকে শুরু করে 5 অধ্যায় পর্যন্ত আমাদের অসংখ্য 8 থেকে 10টা 12টার মতো থিওরেম আছে। এখানে কি কারশফ থেকে শুরু করে স্টার ডেল্টা পর্যন্ত অনেকগুলো থিওরেম আছে। এই যে থিওরেমের সাহায্যে আমরা কি প্রত্যেকটা একটা সার্কিটের প্রত্যেকটা শাখার কারেন্টের মান নির্ণয় করি। তো এটাকে বলা হচ্ছে কি ডিসি পার্ট। আর তোমাদের বলে রাখি ডিসি পার্ট থেকে তোমরা রচনামূলক 3টা কমন পাবা। কয়টা? 3টা। তোমাদের মূলত বেসিক্যালি কয়টা রচনা লাগবে? 5টা কমন পেলে তো হলো নাকি। আজকের ক্লাস যারা যারা করবা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো মনোযোগ সহকারে শুনবা, দেখবা, করবা, নোট করবা, যেটা আমি বলবো, তোমরা হুবহু 5টা কমন পাবা ইনশাআল্লাহ। হুবহু কয়টা কমন পাবা? 5টা কমন পাবাই, কোনো কথা নাই। তো কি দেখো, এই 1 থেকে 5 পর্যন্ত তোমরা কয়টা পাবা? 3টা পাবা। এই যে কমনটা আমি লিখে দিই, 3টা। এখন কোন 3টা আমি একটু বলি তোমাদেরকে। 3 অধ্যায় থেকে তোমরা 2টা পাবা। অধ্যায় 3 থেকে কয়টা? 2টা। একটা হচ্ছে সুপারপজিশন, কারশফ কিংবা থেভেনিন, এই 3টার একটা পাবা। কয়টা বললাম থিওরেম? কারশফ, থেভেনিন এবং সুপারপজিশন, এই 3টা থিওরেমের যে কোনো 2টা থিওরেমের ম্যাথ তোমরা কি রচনামূলকে পাবা, 2টা পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। আর 5 অধ্যায় থেকে একটা পাবা স্টার ডেল্টা। স্টার ডেল্টা নিয়ম আজকে যেটা আমরা টপিক আলোচনা করব, 5 অধ্যায় থেকে স্টার ডেল্টা নিয়ম থেকে তোমরা কয়টা পাবা? একটা পাবা। কয়টা হলো? 3টা। এখান থেকে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত থিওরেম গুলো যদি তোমরা ভালোভাবে করো তাহলে এখান থেকে আমরা 3টা কমন পাবো। সাথে এসি পার্ট থেকে, এসি পার্ট কোনটা বোঝাচ্ছে? 6 থেকে 15 পর্যন্ত, 6 থেকে 15 পর্যন্ত যে কয়টা অধ্যায় আছে এখান থেকে এটাকে বলা হচ্ছে কি এসি পার্ট, ঠিক আছে। তাহলে এসি পার্ট থেকে তোমরা ম্যাক্সিমাম 2টা কমন পাবাই, মানে মিনিমাম 2টা পাবা, যার মধ্য থেকে আরএলসি সিরিজ সার্কিটের মেথগুলো যে আছে তোমাদের শিখাইছিলাম, পড়াইছিলাম, সেখান থেকে একটা মেথ তোমরা কনফার্ম পাবা। আর 10 অধ্যায় থেকে আরএল কিংবা আরসি সিরিজ সার্কিটের সেখানে একটা প্রমাণ আছে, পাইতে পারো। তোমাদের যারা লাইভ ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, তোমাদের যে কোনো হুট করে সাজেশন দেওয়া হবে, সেই সাজেশনে যা যা থাকবে তোমরা তাই কোন পাবা, ঠিক আছে। চলো কথা না বাড়িয়ে আমরা তাহলে ক্লাসে চলে যাই। আজকের যে সমস্যা ছিল, ঠিক আছে, তোমরা 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত যে থিওরেম আছে এখান থেকে 3টা পাবা, আরএলসি আর একটা মেথ 4টা, আর 10 অধ্যায় থেকে একটা পাবা আরএল কিংবা আরসি সিরিজ সার্কিটের যে তোমাদের প্রমাণটা করেছিলাম সেই প্রমাণটা পাবা, কেমন? তো চলো অধ্যায় 4 থেকে আমরা আলোচনা করি। অধ্যায় 4, নোডাল অ্যানালিসিস। আচ্ছা, অধ্যায় 4 অবশ্যই তোমরা বের করছো বইয়ের সাথে। একটু আলোচনা করি। সেলিম ভাই, সিম্পল ক্যালকুলেটর আছে? সিম্পল একটু ম্যানেজ করেন। সিম্পলটা আছে, ওটা সহজ, ওইটা দিয়ে শিখেছিলাম তো। আচ্ছা, অধ্যায় 4 নাম হচ্ছে কি নোডাল অ্যানালাইসিস। আচ্ছা, অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করেছি। নোডাল অ্যানালিসিস আসলে জিনিসটা কি? নোডাল অ্যানালাইসিস, তো নোডাল মানে কি? নোডাল কথাটা কোথা থেকে আসছে? নোডাল আসছে নোড থেকে। আমরা কার সাথে কি নোড কথাটা আলোচনা করছিলাম? অবশ্যই তোমরা নোড সম্পর্কে জানো যে নোড জিনিসটা কি, যে দুই বা ততোধিক পরিবাহী যে বিন্দুতে মিলিত হবে সেটার নাম কি? নোড। এবং নোড থেকে কোথায় আসছে? নোডাল। নোড থেকে নোডালে আসছে, নোডাল কথাটা আসছে। আর অ্যানালিসিস মানে কি? পর্যবেক্ষণ করা। অর্থাৎ একটা সার্কিটে যে যে জায়গাগুলো নোড আছে, এই যে নোডকে পর্যবেক্ষণ করে, অ্যানালিসিস মানে কি? পর্যবেক্ষণ। তাহলে নোডকে পর্যবেক্ষণ করে তোমাকে কি করতে হবে? উক্ত নোডের ভোল্টেজগুলো নির্ণয় করতে হবে। এটা হচ্ছে নোডাল অ্যানালিসিস।
নোটকে কাজে লাগাই। তাহলে নোট কার সাথে সম্পর্ক ছিল? অবভিয়াসলি কেসিএল এর সাথে। অবভিয়াসলি কার সাথে ছিল? কেসিএল এর সাথে। চলো একটা সার্কিট আমরা তুলি, একটা ম্যাথ পড়ে দিই তোমাদেরকে, রেয়ার একটা ম্যাথ, যেটা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু সচরাচর সেই ম্যাথটাই তোমাদের কি আসতেছে। তো সেই ম্যাথটা আলোচনা করব, আশা করি একটা ম্যাথ তোমাদেরকে বুঝাই দিব, বাকি সকল ম্যাথগুলো পারবা। তবে তার আগে একটা কথা বলি, অধ্যায় 4 যে নোডাল অ্যানালিসিস আছে, এখানে দুই প্রকার ম্যাথ আছে। নোডের কয় প্রকার ম্যাথ আছে? 2 প্রকার, একটা কি সিম্পল নোড আর একটা সুপার নোড। তো তোমাদের পরীক্ষায় দেখা যাচ্ছে গতবারের প্রশ্নগুলা অনেক দেখাশোনা করে দেখা যাচ্ছে কি সুপার নোডের ম্যাথগুলো আসতেছে না, প্রত্যেকবারের নেই কি আসছে সিম্পল নোডের ম্যাথগুলো আসতেছে। তো আজকে যে ম্যাথটা তোমাদেরকে করাই দিব এটাই আসতে পারে, যদি একটু সিম্পলিফাই করে দিতে পারে কোনো সমস্যা নাই। আমি তোমাদেরকে পূর্ণ বেসিক নিয়ে আলোচনা করতেছি, কেমন? চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। সার্কিট লেভেল কোথায় গেল? আচ্ছা, আমি সাজেশন বই থেকে একটা ম্যাথ তুলতেছি, তোমাদের 4 অধ্যায় থেকে প্রথম যে ম্যাথটা আছে সেই ম্যাথটাই তোমরা তুলো। আমি যে ম্যাথটা তুলতেছি তোমরা এই ম্যাথটা তুলো, কেমন? এই ম্যাথটা থেকে ম্যাথ করার চেষ্টা করবো। আচ্ছা ওকে, আমার সাথে তোমরাও ম্যাথটা তুলে ফেলো। আচ্ছা, মান দিয়ে দিই 2 ওহম, 6 এম্পিয়ার, 5 ওহম, এটা দেওয়া আছে 2 ওহম, হ্যাঁ 2 ওহম, আর এটা হচ্ছে 3 এম্পিয়ার, আর এটা 10 এম্পিয়ার, 10 ওহম, হ্যাঁ। আর নোট দিয়ে দিছে V1 এবং V2, এটা গ্রাউন্ড। ওকে ফাইন, দেখো আশা করি তোমরা ম্যাথটা তুলছো। আমরা এই ম্যাথটা এখন কি সলিউশন করব। দেখো তার আগে বলে রাখি, নোডাল অ্যানালিসিস মানে কি, নোড যেই জায়গায় তোমাকে যেই নোড আছে ওই নোডে তোমাকে ভোল্টেজ নির্ণয় করতে হবে, ওই নোডে কত ভোল্টেজ আসছে। তাহলে দেখো ওরা ইন্ডিকেট করেই দিছে কিন্তু, যে এই একটা নোড, আমি রেড পেন দিয়ে চিহ্নিত করে দেই। দেখো এই যে V1 এবং V2, এই দুইটা নোডে তোমাদের প্রশ্ন আছে, এই দুইটা নোডে কত ভোল্টেজ আসবে সেটা তোমরা নির্ণয় করো। কিসের সাহায্যে? অবভিয়াসলি নোডাল অ্যানালিসিসের সাহায্যে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি করব, নোডের সাহায্যে V1 এবং V2 এর মধ্যে কত ভোল্টেজ আসছে সেটা নির্ণয় করব নোডাল অ্যানালিসিস থিওরেমের সাহায্যে। তবে নোড কার সাথে সম্পর্ক ছিল? অবভিয়াসলি কেসিএল এর সাথে। নোড মানে কি, এই যে এদিকে রেখে NOD, নোড কার সাথে সম্পর্ক? কেসিএল। দেখো তাহলে কেসিএল এর সূত্র আমরা, কারশফের কেসিএল এর সূত্র কি জানি? আগত কারেন্ট ইকুয়াল নির্গত কারেন্ট, আগত কারেন্ট ইকুয়াল নির্গত কারেন্ট, সেটাই এখানে আসবে। তাহলে যখন আমরা ফর নোড V1, যখন V1 এ আসবো, কোথায়? V1 আমি লিখে ফেলি লিমিটটা, আমি সমাধান করতেছি, হ্যাঁ। ফর নোড V1 at apply KCL। তাহলে ফর নোড V1 আমরা V1 এ কি করব? KCL অ্যাপ্লাই করব। তাহলে এই V1 নোডে, এই যে এই নোডে কে আসতেছে কে যাচ্ছে, তার আগে একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে কি ডিরেকশনগুলো দিয়ে দিই, কেমন? বুঝতেছেও না। আচ্ছা, এই চিহ্নটা আসতেছে আমাদের এই দিক থেকে, আচ্ছা, তারপর এটা ঢুকতেছে, এটা বের হচ্ছে, এটা ঢুকতেছে, ওকে ফাইন, আর এটা হচ্ছে কি বের হচ্ছে। দেখো ধন্যবাদ। V1 নোড, যখন আমরা V1 নোডে KCL প্রয়োগ করব, তাহলে এই নোডে কে আসতেছে এবং কে যাচ্ছে। এখন কে বলতে বোঝাচ্ছি, এই যে রোধগুলা এর সাথে যুক্ত আছে না, তাহলে অবশ্যই V1 কে আমরা কি বলতে পারবো?
এই V1 কে বলতে পারবো কি নোড বলতে পারবো। তাহলে এই নোডে কে কে আসতেছে, আমি তীর চিহ্ন অর্থাৎ এই ডিরেকশন দেখে বলতে পারতেছি এই 2 ওহমটা V1 এ আসতেছে, আবার এই 10 ওহমটা V1 এ আসতেছে, আর 5 ওহমটা কি এখান থেকে বের হচ্ছে। তাহলে আবার 6টাও কি এই চিহ্ন দ্বারা 6 এম্পিয়ার, কিন্তু এটা তাহলে 6 এম্পিয়ার কি হচ্ছে বের হচ্ছে। তাহলে আগত কারেন্ট বা আগত কারেন্টটা কে কে আসতেছে, এই যে 2 ওহম আসতেছে আর 10 ওহম আসতেছে, মানে কি আগত কে 10 আর 2। এখন কেসিএল আগত কারেন্ট, তাহলে কারেন্টের সূত্র আমরা কি জানি, I ইকুয়াল ভি ভাগ আর, I ইকুয়াল ভি ভাগ আর, এটা কি জানি কারেন্টের সূত্র জানি না, বা ওহমের সূত্র মানে কি কারেন্টের সূত্র। এখন তোমাকে এই যে I ইকুয়াল ভি ভাগ আর এই রূপে তোমাকে প্রত্যেকটা জিনিসকে রূপান্তর করতে হবে। এই যে শাখাগুলো আছে না, এই শাখাগুলোকে ভি ভাগ আর রূপে রূপান্তর করতে হবে। এখন কিভাবে রূপান্তর করবা চলো আমি দেখাই দিই তোমাদেরকে, কেমন। কেসিএল মানে কি কারেন্টের সূত্র। আচ্ছা, এখন এই নোডের ক্ষেত্রে যখন তুমি কি করবা, আগত কারেন্টকে চিন্তা ভাবনা করতেছো, তাহলে আগত কারেন্টকে কে এই যে 2 ওহমটা, তাহলে এই 2 ওহমের ক্ষেত্রে প্রথমে কি এই যে প্রথম প্রান্ত মাইনাস শেষ প্রান্ত, কি বললাম, যেদিক থেকে আসতেছে দেখো আমি আবার বলি, আগে লিখতে গেলি তাহলে V1 মাইনাস V2 মাইনাস V1 হবে, হ্যাঁ আসতেছে, হ্যাঁ V2 মাইনাস V1 ডিভাইডেড বাই রোধ 2। এই জিনিসটা কি করলাম তোমরা একটু দেখো, কারেন্টটা আমার কোথা থেকে আসতেছে, ডিরেকশনটা দেখো V2 থেকে কোথায় আসতেছে, V1 এ আসতেছে। তাহলে আমি কি বললাম, এই যে রোডটা নিবা, এই রোডটা কার সাথে কানেকশন আছে দেখো, V1 এর সাথে আছে, আবার V2 এর সাথে আছে। এই যে তারটা কি V1 এর সাথেও আছে, V2 এর সাথে সংযোগ আছে না। তাহলে এর সূত্রটা হচ্ছে কি শেষ প্রান্ত মাইনাস প্রথম প্রান্ত, ঠিক আছে। তাহলে এর শেষ প্রান্ত কি যায়, কারেন্ট যেহেতু এই দিক থেকে আসতেছে, তাহলে এর কি প্রথম প্রান্ত কি V2, আর শেষ প্রান্ত কোথায় পৌঁছেছে V1 এ। তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই কত 2। তাহলে এই জিনিসটা করলাম কি, এটা সূত্র না, I ইকুয়াল কি ভি ভাগ আর, এই যে উপরে কি ভি আর নিচে আর এর মান 2। দেখো আমি কেসিএল এ কিন্তু প্রয়োগ করতেছি, ঠিক আছে, এখানে কিন্তু কেভিএল আসবে না, কেমন। তাহলে আমি আবার বলি, এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কি প্রত্যেকটা জিনিস তোমরা ধরতে পারবা, যে কি এই যে 2 ওহম কারেন্টটা কোন দিক থেকে আসতেছে, আমি কি করতেছি আপলাইন কেসিএল করতেছি। তাহলে কি এই যে V2 থেকে কারেন্টটা কি V1 এ আসতেছে না, তো এই তারটা আবার দুইটার সাথে সংযোগ আছে কিনা, যদি আসে তাহলে যে দিক থেকে আসবে ওইটা হবে তার প্রথম প্রান্ত, আর যেখানে শেষ হবে সেটা হবে তার কি দ্বিতীয় প্রান্ত। তাহলে V2 থেকে V1 এ আসতেছে, তাহলে কি V2 মাইনাস V1 প্রথম প্রান্ত মাইনাস শেষ প্রান্ত, তাহলে কি প্রথম প্রান্ত মাইনাস শেষ প্রান্ত ডিভাইডেড বাই আর, রোধের মান কত 2। এটা আমার কি ছিল একটা আগত কারেন্ট, আর আরেকটা আগত কারেন্ট কি আছে, এই 10 ওহমটা আগত কারেন্ট আছে। তাহলে আগত কারেন্ট ইকুয়াল কি, আমরা নিগত কারেন্ট জানি না কেসিএল মানে। তাহলে দেখো আগত কারেন্ট একটা নিলাম প্লাস, শুধু প্লাস। এখন দেখো এই জিনিসটা, এই চিহ্নটা দ্বারা কি জানো, গ্রাউন্ড ভিজি, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভিজি দ্বারা। তাহলে ভিজি তো ভোল্টেজ, ভিতে ভোল্টেজ, জিতে গ্রাউন্ড, গ্রাউন্ড ভোল্টেজ। তাহলে এটা কি প্রত্যেকটা সাথে একবারে শর্ট করে দিয়েছি, মানে কি প্রত্যেকটার সাথে কি ভিজি আছে। তাহলে সেম, তাহলে এই জিনিসটা দেখো কোথায় যাচ্ছে, এটা তোমরা ডিরেক্ট দিতে পারো যে V1 ভিজি থেকে কোথায় যাচ্ছে, V1 এ যাচ্ছে না। তাহলে এটা তোমরা কি ডাইরেক্ট দিতে পারো, এর নিচে গ্রাউন্ড ভোল্টেজের মান কত, এখানে 0, গ্রাউন্ড ভোল্টেজের মান কত 0, গ্রাউন্ড ভোল্টেজের মান 0 যদি হয় তাহলে কি V1 যেহেতু 0 এটা এরকম হবে, হ্যাঁ ভিজি ডিভাইডেড বাই কত 10। তাহলে এর মান যদি 0 হয় তাহলে এখানে 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা কি ডিরেক্ট দিয়ে দিবা V1 ডিভাইডেড বাই 10। তাহলে এটা আমার কি ছিল আগত, আর নির্গত কারেন্ট কে 6 এম্পিয়ার। এখন 6 দেখো এম্পিয়ারে কিন্তু দেওয়াই আছে, এখানে নতুন করে এম্পিয়ার করার প্রয়োজন আছে আদেও না। আর একটা কি নির্গত কারেন্ট 5টা। তাহলে 5 এর ক্ষেত্রে দেখি, তাহলে V1 আর নিচে কি ভিজি, এর সাথে কি আছে ভিজি আছে, তাহলে এখানে কি ভিজি দেওয়ার দরকার আছে, আমি একবার শর্ট করে দিয়েছি, কেমন। তাহলে এখানে কি V1 ডিভাইডেড বাই কি নিচে 5 প্লাস 6। তাহলে এই 6টা কি আবার মানে কারেন্টে দেওয়াই আছে, এটা নতুন করে কারেন্ট করার দরকার নাই, কারণ কি আমরা কেসিএল করতেছি। এই জিনিসটা তোমরা যদি বুঝে থাকো তাহলে হবে কি শেষ। আর এখন আমাদের ক্যালকুলেশন লসাগু আর গসাগু, কেমন। তাহলে এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2 প্লাস V1 ডিভাইডেড বাই কি 10। আর এই জিনিসটা কি এ বেশি নিয়ে আসি ভি গুলা, তাহলে প্লাস আছে মাইনাস হবে, হ্যাঁ V1 ডিভাইডেড বাই 5 আর ইকুয়াল এই পাশে 6। এখন এটা কি হবে লসাগু করব, তাহলে লসাগু আলাদা জায়গায় করে ফেলি, কেমন 2 10 5। তাহলে লসাগু কত হবে
আর যদি 2 দিয়ে দিই 1, 5 গুণা 10 5, আবার 5 দিয়ে দিলে হবে 1 1, তাহলে কি 5 গুণা 10, এর লসাগু হবে কত 10, লসাগু কত 10, তাহলে 10 হলে এগুলো বিষয় তোমরা আশা করি ভালো করে জানো। হ্যাঁ, তাহলে 5 v2 মাইনাস 5v1 প্লাস v1 মাইনাস 2v1 ইকুয়াল কত 6। ওকে, তাহলে এখন দেখো হিসাবগুলো করো। 5v2 মাইনাস 5v1 প্লাস v1 মাইনাস 2v1 ইকুয়াল 6 × 60, আর গুণ করলাম কেমন 6 × 60। ওকে, তাহলে দেখো এখন v1 গুলো যোগ করি। তাহলে কি হবে 5টা 2টা 60টা থেকে একটা বাদ দিলে কত হয় মাইনাস 6v1 প্লাস কত 5v2 ইকুয়াল 60, সমীকরণ 1 নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আগত কারেন্ট ইকুয়াল নির্গত কারেন্ট। আগত কারেন্টটা কিভাবে নিবা, কারেন্টটা কি এই 2 ওহম কারেন্টটা দুইটার সাথে সংযোগ আছে না, v1 এর সাথে সংযোগ আছে আবার v2 এর সাথে সংযোগ আছে। তাহলে এই কারেন্টটা বেসিক্যালি এই চিহ্ন দ্বারা কি বুঝতে পারতেছি, v2 থেকে v1 এ আসতেছে। তাহলে যেখান থেকে আসবে ওইটা হবে তার কি প্রথম প্রান্ত, আর যেখানে গিয়ে ঠেকে যাবে সেটা তার শেষ প্রান্ত। তাহলে প্রথম প্রান্ত মাইনাস শেষ প্রান্ত, এই যে প্রথম প্রান্ত মাইনাস শেষ প্রান্ত ডিভাইডেড বাই আর এর মানটা দিয়ে দিছি। এইভাবে প্রত্যেকটা করছি। আর 6 কেন করেনি, কারণ কারেন্টের মান দেওয়াই আছে এম্পিয়ারে, এটা নতুন করে করার কি প্রয়োজন বোধ নাই, প্রয়োজন করি না। তাহলে বাকিটা তো ক্যালকুলেশন তোমরা ভালোভাবে জানো। তাহলে এটা একটা কি ইকুয়েশন আসলো, 1 নম্বর ইকুয়েশন। কিসের ক্ষেত্রে আসলো এটা, ফর নোট v1। তাহলে v1 এর ক্ষেত্রে আসলো। এখন v2 এর ক্ষেত্রে আসি, দেখি কেমন হয়। কেমন, আচ্ছা দেখো এই জিনিসটা একটু রিমুভ করে দেই, আমি নিচে করবো। কেমন, 4 নট v2। আচ্ছা v2 ক্ষেত্রে যদি করি তাহলে কি হবে। আচ্ছা এখন দেখো খেলা কি আসতে পারে এই নোটের ক্ষেত্রে। এখন v1 এর হিসাব বাদ। এই নোটের ক্ষেত্রে আগত কারেন্ট কে হচ্ছে একটু তোমরা দেখো। আগত কারেন্ট এই 3 এম্পিয়ারটা কারেন্ট, এই চিহ্ন দ্বারা কি বুঝতে পারতেছি, এ যাচ্ছে না, ঢুকতেছে না। তাহলে এই 3 এম্পিয়ার কি আগত, আর 6 এম্পিয়ার কি আগত, আর এটা পূর্বের ডিরেকশন অনুযায়ী বের হচ্ছে না। তাহলে এই 2 এম্পিয়ার কি হবে, নির্গত হবে। এবং এই 2 এম্পিয়ার এই ডিরেকশন অনুযায়ী কি বুঝতে পারতেছি, এটা কি নির্গত। তাহলে v2 এর ক্ষেত্রে কি, এই দেখো তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে লিখে ফেলি। v2 এর ক্ষেত্রে আগত কে 3 এবং 6, হ্যাঁ নির্গত। তাহলে নির্গত কে 2 এবং 2। তোমরা বোঝার ক্ষেত্রে আলাদাভাবে নোট করতে পারো, যেটা তোমাদের বোঝার ক্ষেত্রে কেমন। তাহলে ফর নোট v2, তাহলে v2 এর ক্ষেত্রে কি যদি KCL প্রয়োগ করো তাহলে জিনিসটা কি আসবে দেখো। আগে কি নির্গতরা নেই, যদি নির্গত নেই তাহলে কি হবে v2। তাহলে v2 মাইনাস কি v1 ডিভাইডেড বাই কত 2, প্লাস আরেকটা কি v2 ডিভাইডেড বাই 2 শেষ ইকুয়াল। এগুলো তো কারেন্টে দেওয়া আছে নাকি 6 প্লাস 3 আগত, এটা কি নির্গত। এখন এই জিনিসটা 2 আর 2 লসাগুলো কত হয় রে, 2 কে 2, 2 কে 2 হবে না, হ্যাঁ 2। তাহলে v2 মাইনাস v1 প্লাস v2 ইকুয়াল 6 3 9। ওকে দেখো এখন v2 মাইনাস v1 প্লাস v2 ইকুয়াল 9 দুগুণা 18। অতএব মাইনাস v1 প্লাস 2v2 ইকুয়াল 9 দুগুণা 18, এটা ইকুয়েশন 2। এই যে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ পাইলাম, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি একটু সময় নিয়ে তোমাকে বোঝাই, এই নোটের ক্ষেত্রে নির্গতগুলাকে আমি আগে নির্গতগুলা নিছি, তারপর আগতগুলা নিছি, কোনো সমস্যা নাই, একই কথা। ইকুয়ালের এই পাশে আর ও পাশে কোনো ব্যাপার না। তাহলে এই নোটের ক্ষেত্রে যদি নির্গতগুলা নেই কি, এই 2 আর 2 নির্গত হচ্ছে, তাহলে এর প্রথম প্রান্ত ঠেকছে কোথায়, শেষ প্রান্ত। তাহলে প্রথম প্রান্ত মাইনাস শেষ প্রান্ত, এই জন্য দিচ্ছি v2 মাইনাস v1 ডিভাইডেড বাই কি 2 পূর্বের নিয়মে। আর এখান থেকে নিজে যদি গ্রাউন্ডে থাকে তাহলে প্রথম আর শেষ বের হচ্ছে। তাহলে v2 মাইনাস v1
সরি V2 মাইনাস গ্রাউন্ডের মান তো 0 তোমরা জানো, তাহলে V2 ডিভাইডেড বাই 2। আর বাকিটা ক্যালকুলেশন আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই দুইটা ইকুয়েশন কিভাবে নির্ণয় করতে পারবো, এখান থেকে দুইটা নিয়ম কারশফের সূত্র যখন আমরা প্রয়োগ করছিলাম বা শিখছিলাম ওখানে এখানে এই দুটা সমীকরণ তোমরা কি করতে পারবা, অপনয়ন কিংবা প্রতিস্থাপন দুইটা পদ্ধতিতে কিন্তু করতে পারবা, সমাধান করতে পারবা। কিন্তু পরীক্ষার খাতায় বিশ্বাস করে এতটা সময় আমাদের কাছে নাই। তুমি যদি ক্যালকুলেটর ইউজ করতে পারো 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমরা ক্যালকুলেটরটা অ্যানসারটা বের করতে পারবা। কেমন ইকুয়েশনগুলো দেখা যাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, তোমরা আশা করি প্রত্যেকজনেই এই সিস্টেমটা জানো, ক্যালকুলেটর আমরা কিভাবে করতে পারি। কারশফে যেভাবে করছিলাম, মোট 3বার প্রেস করব, তারপর কি অপশন 1 দিব, তারপর আননোন 2 এন্ড দেন a1 b1 c1 এর মান পাবো। a1 এর মান হচ্ছে এখানে -6 ইকুয়াল b1 এর মান হচ্ছে 5 ইকুয়াল c1 এর মান হচ্ছে 60, a2 এর মান হচ্ছে -1, b2 এর মান হচ্ছে 2, c2 এর মান হচ্ছে 18। আমার তো মান আসছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাই আমরা তো জানি না। তোমরা যদি এই ক্যালকুলেটরের নিয়মটা না জানো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে দেখাই দেবো। তোমাদের মতামতের উপর ভিত্তি করতেছে আমি এটা দেখাই দিব কি দিব না, ঠিক আছে। তাহলে এখানে v1 x মানে কি, এখানে v1 এর মান, তাহলে v1 এর মান পাচ্ছি আমরা কত, লিমিটটা কি দেখা যাচ্ছে নিচে? আচ্ছা আমি এদিকে লিখলাম, হ্যাঁ। তাহলে এখানে 1 ও 2 নং সময় হতে, হ্যাঁ, এখানে একটা v1 এর মান হচ্ছে -4.28 এত ভোল্ট, আর v2 এর মান হচ্ছে ইকুয়াল 6.85 এত ভোল্ট। তাহলে এই দুটো আমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। কেমন? আর এই দুইটা সমীকরণ আহামরি কিছু না, তোমরা আশা করি জানো। কারশফে যেভাবে আমরা ইকুয়েশনগুলো সলভ করছিলাম ক্যালকুলেটরের মাধ্যমে সেটা করে নিবা। আর এখান থেকে আমরা v1 এবং v2 এই দুইটা নোডের মান পাবো ইনশাআল্লাহ। আর এভাবেই প্রত্যেকটা এরপরে 2 থেকে 3টা ম্যাথ আছে, ওই যে 2 থেকে 3টা ম্যাথ প্র্যাকটিস করবা, ওগুলা সিম্পল নোট, আর ওগুলা করলে তোমরা পরীক্ষা আশা করি কমন পাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আজকে নোডাল অ্যানালিসিসের পূর্ণ বিস্তারিত এই আমার আলোচনা ছিল এই সার্কিট থেকে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। এই মুহূর্তে তোমরা যারা এটা আমার সাথে তুলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা তুলতে পারো না শুধু বুঝছো কথা অ্যাটেন্টিভলি শুনছো তারা দয়া করে একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরবর্তীতে নেক্সট অধ্যায়ে চলে যাব। তুমি পরে এক করে নিও। ফর নোট v2, আচ্ছা একজন কমেন্ট করছে ফর নোট v2টা বুঝাই দেবো। ওকে ফাইন। দেখো ভাই, আচ্ছা এই নোটের ক্ষেত্রে দেখো আমি রেড কালার দিয়ে লিখে রেখেছি। তাহলে এই নোটের ক্ষেত্রে তুমি আগে সিম্পলিফাই করো যে কে আসতেছে এবং কে যাচ্ছে। তাহলে v2 এর ক্ষেত্রে কি, এই 3 এম্পিয়ার কারেন্টটা কি এই দিক চিহ্নটা উপরের দিক মানে কি ঢুকতেছে, আর ঢোকা মানে কি আগত কারেন্ট কে 3 এম্পিয়ার এবং 6 এম্পিয়ার। এ দেখো আগত কারেন্ট লিখে দিয়েছে, আগত ইকুয়াল কি 3 এবং 6, এই দুটো কি ঢুকতেছে, তাহলে একে আগত কারেন্ট বলতে পারবো। আর নির্গত কে হচ্ছে, এই নোডের ক্ষেত্রে 2 ওহম আর এই 2 ওহম কি নির্গত হচ্ছে, এই দুটা। তাহলে এখন ফর নোট v2, তাহলে ফর নোট v2 তে আমরা কি অ্যাপ্লাই করব, কেসিএল অ্যাপ্লাই করব। ভালো করে শোনো, কেসিএল যদি কেসিএল মানে কি ইকুয়াল v বাই কারেন্ট। এখন দেখো এই নোডের ক্ষেত্রে আগে কি নেব, নির্গত গুলো নেব, যেহেতু ধ্রুবক সংখ্যাগুলো পরে আমরা সমান সমানের ওই পাশে ডান পাশে নিয়ে যাব, সেক্ষেত্রে কি আগে নির্গতটা নিতেই পারি, তোমার ইচ্ছা, তুমি পরে পাস করে দিতে পারো, কোনো সমস্যা নাই। দেখো আগে যদি নির্গতটা করি ভাই, তাহলে কি আসবে, এই নোডের ক্ষেত্রে এটা কি নির্গত, তাহলে কি এই ডিরেকশন দেখো কোন দিকে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাহলে কি এর প্রথম প্রান্ত এটা মাইনাস শেষ প্রান্ত এটা, তাহলে কি প্রথম প্রান্ত মাইনাস শেষ প্রান্ত। তাহলে প্রথম প্রান্ত কি v2, এখান থেকে শুরু হচ্ছে, যেহেতু এই যে কারেন্টটা এখান থেকে যাচ্ছে এখানে ঠেকছে, তাহলে কি প্রথম প্রান্ত v2 হচ্ছে না, অবভিয়াসলি তো হচ্ছে। তাহলে v2 মাইনাস সূত্রের মাইনাস ঠেকছে কোথায়, শেষ হয়েছে কোথায়, v1 এ, এটা ভোল্টেজ। আর i ইকুয়াল v বা কার, আর এর মানটা কি 2, আর প্লাস আর একটা কি হচ্ছে v2 ডিভাইডেড বাই 2, আর গ্রাউন্ড ভোল্টেজের মান 0। এখানে তুমি যদি দাও এটা সহজ, মাইনাস vg, সমস্যা নাই। এখন এই vg এর মান কত 0, তাহলে মাইনাস এই পাশে মাইনাস 0 কোন ভ্যালু আছে, কোনো ভ্যালু নাই, তাহলে অতিরিক্ত দেওয়ার কোনো দরকার নাই। তাহলে v2 ডিভাইডেড বাই আর এর মান কি এখানে 2, আর ইকুয়াল নির্গতকার আগত কারেন্ট কি 6 প্লাস 3, 6 প্লাস 3 এগুলা কি কাজ কেন করলাম না ভাইয়া, এখানে তো 3 এবং 6 এম্পিয়ার দেওয়াই আছে, আমরা তো কেসিএল করতেছি। আর কেসিএল মানে কি কারশফ কারেন্ট লো, কারেন্টের খেলা। তাহলে এখানে নতুন করে কি করতে হবে, করার তো কোনো অপশনই নাই, করবা তো দূরের কথা, ঠিক আছে। তাহলে 6 আর 3 9,
আর এই জিনিসটা লসাগু করলে যা এখন লসাগু গোসাগু নিয়ম তো তোমরা ভালো জানো আশা করি, ঠিক আছে। তারপরে এরকম ইকুয়েশন আসলো, আর বাকি এখন 1 ও 2 নং সমীকরণ হতে আমরা, তোমরা চাইলে প্রতিস্থাপন করতে পারো। তবে আমার পরামর্শ থাকবে, পরীক্ষার খাতায় এত তোমরা সময় পাবা না, তোমরা শর্ট টেকনিকে ক্যালকুলেটর ইউজ শিখবা। যদি না জানো কমেন্টে জানাও, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, কেমন? তাহলে 1 আর 2 নং ইকুয়েশন তোমরা সলভ করে কি পাবো? V1 এবং V2 এর মান কাঙ্ক্ষিত ফলাফল পাবা। তাহলে এই তো V1 এবং V2 তে এত এত ভোল্টেজ আসবে, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ। তো তোমরা যারা তুলো নাই তুলে ফেলো, আর যারা তুলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব। এই পাশে দেখে জানা, এটা একটু ক্রস করে দেই তো। আচ্ছা ওকে ফাইন। দেখো আমরা ভাই নেক্সট অধ্যায়ে চলে যাব। চলো আমি এটা রিমুভ করে দেই। দ্বিতীয় সেমিস্টার, ওকে। এটা তোমাদের নোডাল অ্যানালিসিস যে ম্যাথগুলো আছে, এটা তোমাদের কোথায় থাকবে? সংক্ষিপ্ততে থাকবে। হতাশ হওয়ার দরকার নাই, তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তবে রচনামূলক দিতে পারে। তো তোমরা কোনো প্রশ্নই ছেড়ে যাবে না, কেমন? প্রত্যেকটা করতে হবে। তো অধ্যায় 5, সেটার নাম হচ্ছে কি? এবার আমরা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় চলে যাব। অধ্যায় 5 সেটা হচ্ছে কি? স্টার এবং ডেল্টা। হ্যাঁ, এখানে লিখবো না, জায়গার দরকার আমার। স্টার ডেল্টা, অধ্যায় 5 স্টার ডেল্টা। আচ্ছা, তোমরা যারা মানসিকভাবে প্রস্তুত হতে পারেন, তোমরা খুব দ্রুত মানসিকভাবে প্রস্তুতি নাও। এই 5 অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই, কনফার্ম, কোনো কথা নেই। তো 5 অধ্যায় থেকে যদি কনফার্ম প্রশ্ন আসতেছে, অবশ্যই আমাকে ভালোভাবে জাস্টিফাই করে শিখতে হবে। তোমরা যারা শিখছো অসংখ্য ধন্যবাদ। তারাও ক্লাসটা দেখো, যতবার করবা ততই তোমার লেগিং কি দূর হবে, পূরণ হবে। আর যারা একবারই করো নাই, তারা তো মনোযোগ সহকারে করো, যাতে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক, তোমার প্রত্যেকটা ম্যাথ করতে পারো, কেমন? এই অধ্যায় থেকে সহজ ম্যাথ আছে, খুব কঠিন না, তবে বুঝলে অনেক সহজ। এখানে শুধু রোদের খেলা। তো কিভাবে রোদের খেলা হচ্ছে তোমাদের একটু বলিন। অধ্যায়ের নাম হচ্ছে কি? স্টার ডেল্টা। যদি এই অধ্যায়ের নাম কেন স্টার এবং ডেল্টা হলো, এই হিসেবে আলোচনা করি সংক্ষিপ্ত সময়। আসলে এগুলা ম্যাথ বা বিষয় নিয়ে অনেক বিস্তারিত আলোচনা থাকে। তোমরা যারা ইলেকট্রিক স্টুডেন্ট, তোমাদের অবশ্যই এগুলো বিস্তারিত জানতে হবে, কারণ পরবর্তী এডমিশন বলো কিংবা চাকরির ভাইবা যে কোনো পরীক্ষায় বলো, এগুলো বিস্তারিত জানতে হয়, কেমন? তো আজকের এই মেগা বা সুপার সাজেশন ক্লাসে তোমাকে সংক্ষিপ্ত সময় কিভাবে তুমি আউটপুটটা বেশি পাবা, সেটার চিন্তা ভাবনা আজকে ক্লাসটা নিচ্ছি তোমাদেরকে। যদি বলি স্টার এবং ডেল্টা জিনিসটা কি? আচ্ছা, ডেল্টা এই জিনিসটা একটু দেখি। এটা একটা কি? ডেল্টার সাইন, আমরা জানি সেটা। ডেল্টা কি? একটা ত্রিভুজ আকৃতির সাইন হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটা যদি একটা ডেল্টা আকৃতি হয়, তাহলে এই ডেল্টা মানে কি? ত্রিভুজ আকৃতির। যে আমার যদি এটা কি ডেল্টার মতো দেখাচ্ছে না? মানে ত্রিভুজ আকৃতির মতো, এটা তো ডেল্টা। আসলে এগুলা নিয়ে ভালো আলোচনা আছে, তবে সময় এবং তকদিরে থাকলে সামনে তোমাদেরকে এইগুলো বিষয়ে আরো ভালোভাবে বোঝাবো ইনশাল্লাহ। তবে দেখো, এটা যদি ডেল্টা হয়, আর স্টার বলতে আমরা কি বেসিক্যালি এরকম জানি আর কি, আমাদের সার্কিটের ভাষায় স্টার জিনিসটা আসলে এরকম, ঠিক আছে। মোটামুটি দেখতে একটা স্টারের মতো, ঠিক আছে। তো এই জিনিসটা কিসে দেওয়া আছে? ডেল্টায়। আর আমরা কিসে কনভার্ট করব? স্টারে যদি আনি, এই ডেল্টার মান যদি এখানে মাঝখানে আমরা কি সংযোগ করলাম? এর মাঝে আমরা স্টার করব। হ্যাঁ, এর মাঝে কি করলাম? স্টার। তাহলে এই যে কালা, এই যে আমার কালো কালার যে মার্কারের যে সাইনটা দিছিল, এটা কি? ডেল্টাই ছিল। এবং এই যে রেড কালার যেটা দিলাম, ওটা কি? স্টারই হলো। এখন স্টার ডিলটা তোমরা কথাগুলো মনোযোগ সহকারে যখন আমরা ম্যাথমেটিক্সে চলে যাব, সেখানে তোমাদের পূর্ণ একদম লেগিংটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এর মান দেওয়া থাকলো যে, মনে করো এ এক্স, এর মান হচ্ছে এক্স ওয়াই, এবং এর মান জেড। আর এর মান নিচেরটার মান হচ্ছে কি? এ বি সি। এখন তোমাকে আমি এক্স ওয়াই জেড এবং এবিসি দিয়ে এই কনসেপ্টটা বোঝাচ্ছি। তোমাদের যেগুলো মেথে আছে, কিন্তু ওই মেথে মান দেওয়া থাকবে, এক্স ওয়াই জেড এর মান দেওয়া থাকবে। তোমাদেরকে বের করতে হবে কি? এবিসি এর মান বের করতে হবে। এখন এবিসি এর মান কিভাবে বের করবা?
স্টার ডেল্টা প্রয়োগ থিওরেম অনুসারে তোমাকে কি করতে হবে, এবিসি এর মানটা বের করতে হবে। এখন এবিসি এর মানটা কিভাবে বের করবা, শর্ট টেকনিকে তোমাকে বলি যে কিভাবে বের করবা। দেখো খুবই সহজ, এই যে এ এর মানটা বের করব, কিসের মান, এ এর মান বের করব, ঠিক আছে। এর পাশাপাশি দুইটা রোধের গুণফল, তাহলে এই যে এ রোধ এটা কি স্টার, আর এর পাশাপাশি দুইটা ডেল্টা কি এক্স এবং জেড, তাহলে এ এর পাশাপাশি কি এক্স এবং জেড, তাই নয় কি না, ফির ওয়াই আছে, ওয়াই তো নাই, তাহলে এ এর পাশাপাশি যে দুইটা রোধের আছে ওই দুইটা রোধ কি হবে, গুণফল, ওই দুইটা রোধের গুণফল ডিভাইডেড বাই, তাহলে ওই দুইটা রোধের গুণফল আগে লিখে ফেলি, এক্স এবং কি ওয়াই ডিভাইডেড বাই এই যে ডেল্টা সংযোগে তিনটা রোধের যোগফল, তাহলে ডেল্টা সংযোগ কি ছিল, এক্স ওয়াই জেড, এই তিনটা রোধের কি হবে, এক্স ওয়াই প্লাস জেড, এই তিনটা রোধের যোগফল। সূত্রটা আবার বলি, যখন তুমি এ নির্ণয় করবা অর্থাৎ স্টারের মানটা নির্ণয় করবা, তখন কি হবে, এই পাশাপাশি দুইটা রোধের, এই ডেল্টার পাশাপাশি দুইটা রোধের গুণফল, গুণফল দিছি ডিভাইডেড বাই ডেল্টা সংযোগে তিনটা রোধের যোগফল, এটা এ এর মান। আচ্ছা ঠিক আছে, এর মান বের করতে পারলাম। এখন বি এর মানটা তুমি নিজে নিজে কল্পনা করো তো কি হইতে পারে, দেখো তো আমার সাথে মিলে কিনা। তাহলে বি, এখন এই বি রোধটা, এর পাশাপাশি দুইটা রোধ কে কে আছে, এক্স এবং ওয়াই, আচ্ছা এক্স আর ওয়াই আছে না, এবার কি আছে এক্স এবং ওয়াই, তাহলে দেখো এই যে এক্স ওয়াই ডিভাইডেড বাই কি ডেল্টা সংযোগে তিনটা রোধের যোগফল, প্রত্যেকটা একই, তাহলে এখানে কি হবে এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তোমরা কমেন্টে জানো বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে আমি পরবর্তী কনসেপ্টে আগাইতে পারবো। তোমরা দ্রুত কমেন্টে জানো যে বুঝছো কিনা। আচ্ছা একজন কমেন্ট করছে ভাই একটু ক্যালকুলেটরের নিয়মটা শিখে দেন, অবশ্যই শিখে দেবো, সমস্যা নেই। তোমাদের রিলেগিংগুলো অবশ্যই তোমরা জানাও, জানলে হবে কি আমি ক্লাসটা নিতে সুবিধা পাবো। আচ্ছা হ্যাঁ আহসান হাবিব লিখছে, বুঝছি, ওকে ফাইন, ধন্যবাদ ওকে। আচ্ছা যদি সি এরটা চিন্তা ভাবনা করো তাহলে কি হবে, যদি সি এর চেটটা চিন্তা ভাবনা করো তাহলে কি পাশাপাশি দুইটা রোধ কে আছে, ওয়াই এবং জেড, এর কি হবে গুণফল ডিভাইডেড বাই ডেল্টা সংযোগে তিনটার কি যোগফল, ঠিক আছে। তোমরা এই কনসেপ্টটা কি স্ক্রিনশট বা কিন্তু তুলে নিতে পারো, যে একটা জিনিস একটা সার্কিট যদি ডেল্টায় দেওয়া থাকে তাহলে আমরা স্টারে কিভাবে মান নির্ণয় করব, ঠিক তোমাকে এইভাবে মান নির্ণয় করতে হবে। এখন এ বি সি কি যেখানে আপনি দিচ্ছেন সেখানে দেবো, নো, তুমি তোমার ইচ্ছে মতন দাও, যেভাবে দিবা সেভাবে নির্ণয় করতে হবে তোমাকে। তুমি যদি এখন এ এর সি এর জায়গায় দিতা তাহলে তোমাকে ওয়াই জেড নিতে হইতো, বিষয়টা এরকমই, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝছো, আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাই, কেমন। তাহলে দেখো আমার মোটামুটি এই ছিল আলোচনা, আমরা এখন ম্যাথ করতে পারবো আশা করি তোমরা যদি বুঝে থাকো। তোমাদের এই 5 অধ্যায়ে প্রত্যেকটা ম্যাথ কি ডেল্টা থেকে স্টারে আসতে বলে, স্টার থেকে ডেল্টা যাইতে বলে না, তবে যে কনসেপ্টের ম্যাথটা আমি করে দিব মোটামুটি সেরকমই তোমাদের আসবে ইনশাআল্লাহ, আশা করি এতটুকু, কেমন। তাহলে আমার সাথে তোমরা সার্কিটের প্রথম অধ্যায়ে 5 অধ্যায়ের প্রথম যে স্টার ডেল্টার ম্যাথটা আছে ওইটা খাতায় তুলো আমার সাথে সাথে, আমি যেভাবে তুলবো এখন। ওকে ফাইন, দেখো ওকে 15 ওহম 10, এটা কত 20 আর নিচেটা হচ্ছে 5 ওহম। ধন্যবাদ, আশা করি তোমরা তুলছো। বলছে স্টার ডেল্টা প্রয়োগ করে এই সার্কিটের মোট রোধ নির্ণয় করো, স্টার ডেল্টা প্রয়োগ করে এই সার্কিটের কি নির্ণয় করো, মোট রোধ, অর্থাৎ আমাকে টোটাল এই সার্কিটের টোটাল আর টি
টোটাল রোধ বের করতে বলছে কিসের সাহায্যে? স্টার ডেল্টা প্রয়োগের মাধ্যমে। খুবই সহজ, এখানে জাস্ট প্লাস মাইনাসের খেলা, ওই কেভিএল কেসিএল এখানে কোনো কিছু নেই। তুমি যদি মূল কনসেপ্টটা ধরতে পারো কি হবে, এই ম্যাথটা অনেক সহজ। তাহলে কিভাবে দেখো, আমরা সমাধানে চলে যাচ্ছি, তোমরা একটু অ্যাটেনশন হয় কেমন। দেখো তাহলে এই সার্কিটে দেখো তো কোন কোন জিনিসটা ডেল্টা আছে। আমরা ডেল্টা থেকে সোজা কি স্টারে আসতে পারবো? যে দেখো এই 20 20 20 এটা কি ডেল্টা আছে না? আবার দেখো 15 15 15 এটা কি ডেল্টা আছে না? তাহলে এই ডেল্টা যদি থাকে তাহলে আমরা কি স্টারে আসতে পারবো না? যদি চারটা থাকে, চারটা আবার কি, যদি চারটা থাকে মনে করে যে চতুর্ভুজ আকৃতির যদি দেওয়া থাকে, তো ওগুলা থেকে কি স্টারে আসা যায় না, ত্রিভুজ থেকে আসা যায়। তাহলে কি 20 20 20 এটা কি ত্রিভুজ আকৃতির হয়ে আছে, মানে ডেল্টায় আছে। তো আমি ওই যে যেটা কনসেপ্ট বুঝাইলাম যে ডেল্টা থেকে কিভাবে স্টারে আসবা, তাহলে সহজে আসতে পারবো। আবার এই 15 15 15 এখান থেকেও আবার কি স্টারে আসতে পারবো। আবার আমি যদি ইচ্ছে করি 10 20 15 এইটাও থেকে আমি কি আসতে পারবো, স্টারে আসতে পারবো, তোমার ইচ্ছে খুশি। তবে আমি যে কনসেপ্টে বোঝাচ্ছি তোমাকে সেটি তুমি বোঝার ট্রাই করো, এবং এইভাবেই প্রত্যেকটা ম্যাথ করার ট্রাই করবা। দেখবা যে আমি আজকে যে ম্যাথটা করে দিচ্ছি এই সাজেশনে প্রত্যেকটা ম্যাথ করতে পারবা। তো প্রথমে আমি 20 20 20 এটার মধ্যে কি প্রয়োগ করব? স্টার প্রয়োগ করব। তাহলে এই খুলতেছো না, আচ্ছা ওকে ফাইন। দেখো দেখো এই 20 20 20 এই ডেল্টার মধ্যে আমি কি স্টার প্রয়োগ করছি। এখন স্টার প্রয়োগ করছি, এখন নাম দাও। প্রয়োগ তো করলাম, এখন প্রয়োগ করার পর একটা নাম দাও। দুঃখিত, এটা আবার তো ডিস্টার্ব করতেছে। যদি নাম দেই এ বি সি, আমি আমার ইচ্ছা মতো নাম দিলাম, ঠিক আছে। এখন এ এর মান আমি সমাধানে চলে যাচ্ছি কেমন। আচ্ছা এ এর মান যদি নির্ণয় করি, আগে ওই সার্কিটটা তুলবা, তারপর এ স্টার সংযোগটা দিবা, তার নিচে লিখবা। তো আমি বোর্ডে যেহেতু করাচ্ছি লিমিট বোঝা যাচ্ছে, ওকে। তাহলে এ এর মান যদি নির্ণয় করো, এ ইকুয়াল কি হবে, তাহলে কি এর পাশাপাশি দুইটা রোধের গুণফল, তাহলে কত দেওয়া আছে 20 × 20 ডিভাইডেড বাই কি ডেল্টা সংযোগে তিনটা রোধের যোগফল। তাহলে ডেল্টা সংযোগে কি আছে 20 20 20 20 প্লাস 20 প্লাস 20 যোগফল, ওকে ফাইন। তাহলে এটা ক্যালকুলেশন করো, কত আসে, ক্যালকুলেটর কোথায়, ক্লিয়ার। 400 ডিভাইডেড বাই 60 6.67 নিতে পারি, হ্যাঁ 6.67 এত ওহম। আচ্ছা দেখো এখন বি এর মান নির্ণয় করবো আর সি এর মান নির্ণয় করবো। তবে একটা ম্যাজিকের কথা বলি, এখানে দেখো 20 20 20 তিনটেই ডেল্টার মান সমান না। তাহলে এ এর মান যদি 6.67 হয়, তাহলে তিনটাই যেহেতু সমান, কোনো পরিবর্তন নাই, তাহলে বি এবং সি এর মান কি অনুরূপভাবে সমান হবে। এটা কি কোনো কথা আছে? কোনো কথা নাই। তাহলে অনুরূপে লিখতে পারো তোমরা একটা বের করে, আলাদা করে অত সময় ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো অনুরূপে বি ইকুয়াল সি ইকুয়াল 6.67 এত ওহম। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। তাহলে এই যে এ বি সি এর মান নিয়ে পেলাম। এখন ভাইয়া কি করব, তুমি যে কাজটা করলা না সেই কাজটা আবার তুমি নতুন ভাবে তোলো, যে জিনিসটা কি হলো। এখানে এই ম্যাথে কি একটা বিরক্তিকর কাজ কি, প্রত্যেকটা চিত্র একটা করার পর আরেকটা চিত্র করতে হয়, তুলতে হয়, তাছাড়া কিন্তু তুমি সমাধানে আসতে পারবে না। এখন দেখো আবার করার ফলে জিনিসটা আসলে কি আসলো, দেখো যেই কাজটা করছি, যে স্টারটা করছি ওইটা আগে তুলো। আচ্ছা আমি এই স্টারে কাজ করলাম না, এখন কাজ করার পর তোমরা কাইন্ডলি জানাও বুঝে বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ এই স্টারে কাজটা করছি, করার পর এখন বাকি যে চিত্রগুলো আছে, এখন এই যে ডেল্টাকে কাজ করে আমরা কি স্টারে কাজ করলাম না ডেল্টার সাহায্য নিয়ে, তাহলে এই ডেল্টাটা কি এখন রিমুভ করে দিব, এটার কোনো কাজ নাই। তাহলে এখন এই ডেল্টাকে কাজে লাগে আমরা এই স্টারটা করছি, তারপর বাকি যে সার্কিটগুলো আছে জাস্ট এর সাথে তুমি যেভাবে আছে কানেকশন দিয়ে দাও। দেখো আমি কানেকশন দিয়ে দিছি, এর সাথে কানেকশন করে দিয়ে দিছি। সার্কিট এরকম ছিল কিন্তু, তাই না? এখন এর মান কত পাইলাম 6.67 6.67 6.67, আর এর মান ছিল অতিরিক্ত 10, আর এগুলোর মান হচ্ছে 15। ওহমটা দিলাম না, তোমরা দিয়ে দিও ওহম। এখন আমি কি এই 15 15 তোমাকে স্টার ডেল্টা মানে কি স্টার ডেল্টা প্রয়োগ করতে করতে যে পর্যন্ত তোমার সার্কিটটা একদম সোজা বাংলা সিম্পলিফাই হবে না, একদম সহজ হয়ে যাবে না, সেই পর্যন্ত তোমাকে কি করতে হবে, স্টার ডেল্টা প্রয়োগ করতেই থাকতে হবে। তাহলে আমি এই 15 15 15 এই তিনটার মধ্যে আবার কি
স্টার করতে পারি না? পারি তো। যদি পারি তাহলে দেখো করো। যদি আবার এটার মধ্যে আমরা কি স্টার প্রয়োগ করি, তাহলে দেখো আমাদের এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। এখন ড্যাশ কেন দিলাম? আমি এ বি সি দিয়ে করছি, তাহলে এটা যেহেতু নতুন, আবার এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ দিয়ে করি, লিমিট বোঝা যাবে না। এখন এইদিকে দেখো এ ড্যাশের মান বের করি। এ ড্যাশের মান যদি বের করি তাহলে কি হবে? পাশাপাশি দুইটা রোধের গুণফল, তাহলে 15 ইন্টু 15 ডিভাইডেড বাই ডেল্টার সংযোগে তিনটা রোধের যোগফল, তাহলে কি আসলো? 15 প্লাস 15, তাহলে এর মান কত আসবে? আচ্ছা, ক্যালকুলেটরের সাহায্য নেই, তোমরা করো। হ্যাঁ, 15 ইন্টু 15 ডিভাইডেড বাই 3 × 45, 5। এর মান আসবে কত? 5 ওহম। পূর্বের মতো এ ড্যাশের মান কত পাইছি? 5। তাহলে এই তিন ডেল্টার সংযোগে তিনটা রোধের মান যেহেতু একই, তাহলে বি এবং সি এর মান, বি ড্যাশ এবং সি ড্যাশের মান অনুরূপ 5ই হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে অনুরূপে বি ড্যাশ ইকুয়াল সি ড্যাশের মান কত? 5 ওহম। এখন করার পর এক্স্যাক্টলি সার্কিটটা কেমন হবে তোমরা কি বুঝতে পারতেছো? এখানে আমার যথেষ্ট জায়গা আছে, দেখো করার চেষ্টা করি। লিমিটটা পূর্বে দেওয়া দরকার ছিল। সার্কিটটা তুলে যাবে, যাবে না। আচ্ছা, তোমরা যারা আমার সাথে ক্লাস করতেছো এই জিনিসটা তোমরা তুলে নাও। হ্যাঁ, তোলার পর আমরা কি হচ্ছে জিনিসটা আগে তুলবো। উপরের মানটা তোমরা আশা করে তুলছো, এই উপরের মানটা আমরা রিমুভ করে দিই, তারপর সার্কিটটা এক্স্যাক্টলি কি হলো বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে দেখো এখন আমার পূর্বের সার্কিটটা এরকম ছিল। এখন আবার অতিরিক্ত কি কাজ করলাম? আরেকটা স্টার করলাম, তাই না? এই যে স্টারটা করলাম, আর উপরে আমার সংযোগ কি ছিল? আরেকটা, আর কি ছিল? 9। সার্কিটটা এরকম ছিল না? এখন দেখো এর মান আমরা পূর্বে পাইছি 6.61, এর মান পাইছি 6.67, 6.67, এর মান 10, আর এর মান পাইলাম 555। এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, এর মান হচ্ছে 5। এখন সিরিজ প্যারালাল কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। তোমরা এই চিত্রটা তুলে নিছো আশা করি। যদি এখন পর্যন্ত যারা তুলতে পারো না, তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি এটা রিমুভ করে দেবো, কেমন? তাহলে দেখো এই পর্যন্ত আমরা মানগুলো পাইছি, অবশ্যই তোমাদেরকে মানগুলো লিখতে হবে। এই যে সার্কিটটা, তাহলে এর মান দেওয়া আছে আবার কত? 200 ভোল্ট। এর মান দেওয়া আছে 200 ভোল্ট। 200 ভোল্ট, আচ্ছা 200 ভোল্ট দিয়ে দিলাম, 200 ভোল্ট। এখন তুমি সহজেই কিন্তু বুঝতে পারবা যে সিরিজ প্যারালাল এখানে কি হচ্ছে। যদি আমি বলি তোমাদেরকে কারেন্ট তো অবশ্যই প্লাস থেকে মাইনাসে যায়, এতে কোনো সন্দেহ নাই। এখানে দেখো তো কারেন্টটা এই প্লাস থেকে বের হচ্ছে, তার মানে আমার এই নোড পর্যন্ত 6.67 এবং 5 কি অবস্থায় আছে? সিরিজ। কেন সিরিজ? কারেন্ট কি ভাগ হয়েছে? কারেন্ট ভাগ হয়নি। যদি কারেন্ট ভাগ হইতো তাহলে ওটাকে আমরা বলতাম প্যারালাল, এবং কারেন্ট যদি ভাগ যেহেতু হয় না সেটাকে কি বলবো? সিরিজ বলবো। তাহলে এখান থেকে সিরিজ, আবার এখানে কারেন্টটা ভাগ হয়ে যাওয়ার পর এইদিকে একটা গেল আর একটা নিচের দিকে গেল, তাই না? তাহলে আবার এই 10, 6.67 এবং 5 কিসে আছে? সিরিজে আছে। আবার 6.67 এবং 5 কিসে আছে? সিরিজে আছে। আবার এই দুইটা শাখা এবং এই একটা শাখা, এই একটা শাখা কি প্যারালালে আছে, তার সাথে আবার এখানে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পর কি এটা আবার সিরিজে গেছে। এখন এই চিত্রটা যদি আরেকটু সিম্পলিফাই করি, বিষয়টা কেমন হবে জানো? এরকম। এরকম, হ্যাঁ। তাহলে এখান থেকে দেখো 5, 6, 11, 11.67, 11.67, এই যে দুইটা যোগ করে দিলাম। হ্যাঁ, তারপর এখানে বিন্দুতে আসার পর একটা কারেন্ট উপরের দিকে গেছে আর একটা কারেন্ট নিচের দিকে গেছে। তাহলে উপরের দিকে এই তিনটা যোগ করে দিয়ে আমি সহজে সার্কিটে নতুন করে অঙ্কন করে নিচ্ছি। তাহলে এই তিনটা যদি যোগ করি সিরিজ মানটা কত আসবে? 5, 10, 5, 15, 15 আর 6, 21। হ্যাঁ,
21.67, 21.67, আর নিচে কত আসবে? 5 6 11.67, 11.67, আর এই বিন্দুতে আসার পর এটা আবার কত আসবে? এখানে আরেকটা আছে, হ্যাঁ, এখানে আবার নতুন করে 5 আছে। এখন দেখো তো, এখন আমি কিন্তু সহজে বুঝতে পারতেছি যে কোনটা সিরিজ এবং কোনটা প্যারালাল। তাহলে এখানে এইটা সিরিজ, এই দুটা প্যারালাল, এটা সিরিজ। তাহলে তুমি যদি বুঝতে পারো তাহলে সহজ সার্কিট আঁকানোর দরকার নেই, আর যদি না বুঝতে পারো অবশ্যই তুমি তোমার মতো এঁকে নিবা। ভাইয়া ক্লাসটা করান, পরে আমরা দেখে নিব। আচ্ছা ঠিক আছে, তোমরা যে যেভাবে কমফোর্টেবল মনে করো সেভাবেই করে নিবা, দেখবা, সলিউশন করবা। তাহলে এই সার্কিট থেকে আমি কি সহজেই নির্ণয় করতে পারবো না আরটি? তোমরা কিন্তু একটা সার্কিট উপর থেকে সিরিয়াল বাই সিরিয়াল করার চেষ্টা করবা, মানে করতে হবে তোমাকে, চেষ্টা না করতে হবে। আমি জাস্ট আমার জায়গা সংকট এবং বোর্ডে যেহেতু করাচ্ছি, আমি কোনোটা ওইদিকে কোনোটা এইদিকে করাচ্ছি, তোমরা এই কাজটা করবা না, কিন্তু তোমরা সিরিয়াল বাই সিরিয়াল করবা। হ্যাঁ, তাহলে যদি আরটি নির্ণয় করি তাহলে কি আসতেছে? ডিরেক্ট 11.67 প্লাস এই দুটা কি প্যারালালে আছে না? তাহলে প্যারালাল চিহ্নটা দিয়ে দেই। 21.67 প্যারালাল 11.67 এর সাথে সিরিজ কত আছে? 5। এখন এটা তো আশা করি তোমরা জানোই। এই দুইটা জিনিস যদি করি তাহলে কত আসবে জানো? 21.67 ইনভার্স 21.67 ইনভার্স প্লাস 11.67, আশা করি তোমরা জানো, 67 হোল ইনভার্স প্লাস 11.67 প্লাস 5, 24.25, 200 ভাগ এর মানটা, আচ্ছা 1 মিনিট, 21.67 প্লাস 11.67, 33.34, 21.67 ইন্টু 11.67 ডিভাইডেড বাই 33.34 যোগ কত আসলো? 11.67 প্লাস 5, 24.25। টোটাল রোধ হচ্ছে কত? 24.25। এত ওহম সার্কিটের একটা অ্যান্সার। আর যদি তোমাদেরকে হয়তো কারেন্ট নির্ণয় করতে বলছে, হ্যাঁ, যদি কারেন্ট নির্ণয় করতে বলে তাহলে আমরা জানি, আবার লিখে দিবা, এটা তো জানো তোমরা, এখন তো পারবাই। আমরা জানি কারেন্টের সূত্র কি? I ইকুয়াল V ভাগ R। তাহলে V এর মান কত দেওয়া আছে আমার? 200, আর R এর মান কত পাইলাম? 24.25। হ্যাঁ, 24.25। তাহলে এর অ্যান্সার কত আসবে? 200 ডিভাইডেড বাই অ্যান্সার 8.24। হ্যাঁ, 8.24 এত এম্পিয়ার। এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তোমাকে যদি টোটাল রোধ বের করতে বলে ওকে ফাইন, আর যদি টোটাল কারেন্ট বের করতে বলে তো ওই পর্যন্ত আসতে হবে। তাহলে কারেন্ট বের করতে হলে আমার কি রোধ লাগবে, তাহলে রোধটা বের করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, এই ছিল আমার কি স্টার ডেল্টার নিয়মটা। তোমরা যদি চাও, যদি বুঝতে পারো এ পর্যন্ত ওকে ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর যদি না বুঝতে পারো তাহলে বলো আমাকে শীঘ্রই কমেন্টে, আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে খুব সংক্ষিপ্ত সময় বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যারা যারা আমার সাথে তুলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা তুলতে পারো নি পরে স্ক্রিনশট দিয়ে রাখো, পরে তুলে নিবা, কেমন? আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে দাও। ওকে ফাইন, ঠিক আছে, ধন্যবাদ। দ্বিতীয় সেমিস্টার রিমুভ করে দিলাম। নেক্সট তোমাদের অধ্যায়টার নাম হচ্ছে 6। 6 অধ্যায় থেকে একটা প্রশ্ন বরাবর নিয়ে কিন্তু পরীক্ষা আসতেছে। সেটা কি? সূত্রটা হচ্ছে কি? প্রমাণের সূত্র হচ্ছে ইকুয়াল ইম্যাক্স সাইন
ওমেগা টি। এই সূত্রটা কিন্তু তোমাদের বরাবর নেই, পরীক্ষায় আসতেছে এটা প্রমাণ করতে বলে। হ্যাঁ, তো এটা কিভাবে প্রমাণ করব, আজকে যে শর্ট টেকনিকে তোমাদেরকে দেখাই দেবো, এই টেকনিক অ্যাপ্লাই করে তুমি কি পরীক্ষায় অ্যান্সার করতে পারলে ফুল মার্কস। চলো কথা না বেরিয়ে আমরা ক্লাসে চলে যাই বোঝার ক্ষেত্রে। এখন তার আগে বলি যে এই সূত্রটা কি, এটা কিভাবে প্রমাণ করবো বাস্তব বাস্তব ক্ষেত্রে আমার এই জিনিসটা কি কাজে লাগবে। সংক্ষিপ্ত সময়ে তোমাকে যদি বলি, ফ্যারাডের কিন্তু একটা সূত্র আছে। আমরা বিভিন্ন ভাবে বিদ্যুৎ উৎপাদন করি, সেটা হোক টারবাইনের মাধ্যমে জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে কি বিদ্যুৎ উৎপন্ন করতেছি, আবার কয়লা খনি কয়লার সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতেছি, ইউরেনিয়ামের সাহায্যে বর্তমান বাংলাদেশে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামের সাহায্যে কি বিদ্যুৎ উৎপন্ন, বিভিন্ন উপায়ে আমরা কি বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তার মধ্যে কি একটা উৎপন্নকারীর নিয়ম হচ্ছে কি ফ্যারাড। ফ্যারাড একটা বিজ্ঞানী নাম, সে একটা কি বিষয় আবিষ্কার করছিল, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, সেটা কি তড়িৎ চুম্বকীয়। তো একটা তামার কয়েলের মধ্যে ধরো এই একটু ভালোভাবে করি, এটা ঠিক তোমার এই জিনিসটা কিন্তু বেসিক ইলেকট্রিসিটিতে তোমাদের ধারণা থাকা দরকার, তোমরা যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট। কেমন, তাহলে এই একটা কি তামার কয়েল, এর মধ্যে যদি আমি একটা চৌম্বক ক্ষেত্র প্রবেশ করাই, এই ধরো যে এটা আমার একটি তামার কয়েল, এই কলমটা, এর মধ্যে আমরা কি করব, চৌম্বক ক্ষেত্র প্রবেশ করাবো। এখন প্রবেশ করার পর যদি আমরা কি এখান থেকে এই পাশে একবার, এই পাশ থেকে এই পাশে এইভাবে নিয়ে যাওয়া আশা করি, তাহলে এর মধ্যে দিয়ে কি উৎপন্ন করবে, বিদ্যুৎ বা ভোল্টেজ উৎপন্ন হবে। সেই জিনিসটা কি আমরা কিভাবে বুঝতে পারবো, এখানে যদি একটা গ্যালভানোমিটার সংযোগ করি, তাহলে গ্যালভানোমিটার যে কাঁটাটা আছে, যে সোয়াপ, মানে একটা কাঁটাটা আছে যে সোয়াপ করবে আমাদের, তাহলে ওখান থেকে কি বিদ্যুৎ উৎপন্ন করা যায়, সেটা ওই জিনিসটা কিন্তু আসলে মেন এটা। তাহলে একটা তামার কোয়েল পেঁচাইছো, ওইখান থেকে যদি একটা চৌম্বক ক্ষেত্র কি করা হয়, নিয়ে যাওয়া আসা করা হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যাওয়া আসা করা হয়, তাহলে সেখানে কি হবে, ভোল্টেজ উৎপন্ন হবে। তাহলে বিষয়টা আসলে বেসিক্যালি কি ওইখান থেকে আসতেছে, এখন খালি এই পাশে যাওয়া আসা করলে কি ভোল্টেজ উৎপন্ন হবে, বিষয়টা কিন্তু এরকম না, এখানে একটা ফ্লাক্সের ব্যাপার আছে। তাহলে ফ্লাক্স জিনিসটা কি আসলে এত কম সময়ে এত কিছু মানে থাক না বলি, তো আমরা প্রশ্ন চলে যাই, যেটা প্রয়োজনীয় জিনিস সেটা আমরা বুঝবো। হ্যাঁ, তাহলে চলো এই চিত্রটা তোমরা তুলবা পরীক্ষার খাতায়, তোমাদের বইও দেওয়া আছে অবশ্য, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই। আচ্ছা, এর দুইটা উপাংশ হবে একে ওমেগা টি দূরত্বে ঘোরাবো, আর এর একটা উপাংশ, তোমরা আমার সাথে সাথে চিত্রটা তুলো। হ্যাঁ, 5x সাইন ওমেগা টি, একটা হচ্ছে 5 কোস ওমেগা টি, ওমেগা টি ওমেগা দূরত্বে, আর এর মধ্যে কিছু বলরেখা থাকবে, বলরেখা। আচ্ছা, এই জিনিসটা কি, চিত্রটা চিত্রটা তোমরা তুলে ফেলো, আমি একটু বর্ণনা করি তোমাদেরকে। এই যে এটা কি বুঝেছিলাম, একটা তামার কয়েল, হ্যাঁ কয়েল বলতে কি তার, এই তারটা যে পেঁচাইছো মূলত এই জিনিসটা ওটা। হ্যাঁ, আর এর একটা কি এক্স অক্ষ এবং এর একটা ওয়াই অক্ষ থাকবে, যেহেতু ঘুরবে জিনিসটা। তাহলে এখন তামার কয়েলের মধ্যে যখন বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রটা ঘোরাবো, তাহলে ঘোরার পরে এটা যখন এই যে এইটা কি আমার কি তামার কয়েলটা, এখানে চৌম্বক, এই যে মাঝখানে কি আমরা চৌম্বক ক্ষেত্র প্রবেশ করাইছি, এর মাঝখানে চৌম্বক ক্ষেত্র প্রবেশ করে, প্রবেশ করার পর এর দুইটা উপাংশ বিভক্ত হবে। তাহলে একটা উপাংশ হবে 5x sin ওমেগা টি, আর আরেকটা উপাংশ হবে 5x cos ওমেগা টি। ঠিক আছে, তাহলে আমরা চিত্রতে চলে যাই। মনে করি যেভাবে লিখে দিব তোমরা ওইভাবে লিখে আসবা। মনে করি এন প্যাচ বিশিষ্ট একটি কোয়েলকে, এন প্যাচ বিশিষ্ট একটি কোয়েলকে ওমেগা টি দূরত্বে ঘোরালে
এর দুটি উপাংশ বিভক্ত হয় যথা, তাহলে কি বললাম, একটা উপাংশ হচ্ছে কি ফাই ম্যাক্স, এখন এম দিয়ে দিলাম, এম টি ম্যাক্স, অত কিছু লেখার দরকার নেই, ফাই ম্যাক্স সাইন ওমেগা টি, আর আরেকটা কি ফাই ইকুয়াল ফাই ম্যাক্স কি কস ওমেগা টি। হ্যাঁ, ওমেগা টি জিনিসটা কোথা থেকে আসলে, যে ওমেগা টি দূরত্বে ঘুরাইছি, এই দুটো উপাংশ হয়। এখন এই দুটো উপাংশর কিন্তু একটা উপাংশ কাজ করবে এবং আরেকটা উপাংশ কাজ করবে না। এখন কোনটা উপাংশ কাজ করবে তোমাদেরকে বলে রাখি, এখানে ফাই ম্যাক্স কস ওমেগা টি এই উপাংশটা কাজ করবে, আর এটা কাজ করবে না, ফাই ম্যাক্স সাইন ওমেগা টি এই উপাংশটা কাজ করবে না। এখন কেন কাজ করবে না তোমরা জানো? এই উপাংশটা কি কয়েলের সমান্তরালে অবস্থান করে। এই যে কয়েলের কি, যখন আমি ঘুরাবা এই উপাংশটা কি কয়েলের সমান্তরালে অবস্থান করবে, যার কারণে এর কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না। তো এই কথাটা তোমাকে এখানে লিখতে হবে যে ফাই ম্যাক্স সাইন ওমেগা টি কোয়েলের সমান্তরালে থাকায় এর কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না। তাহলে এর যদি ভোল্টেজ উৎপন্ন না হয়, তাহলে কার ভোল্টেজ উৎপন্ন হবে? তাহলে ফাই ইকুয়াল ফাই ম্যাক্স কস ওমেগা টি, তাহলে এটার কি উৎপন্ন হবে? ঠিক আছে, তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? তাহলে আমার এটা কি কয়েল, এর মধ্যে কি চৌম্বক ক্ষেত্র প্রবেশ করাইছি। তাহলে আমি প্রথমেই বললাম একটা চৌম্বক ক্ষেত্রে যদি কয়েল প্রবেশ করা, চৌম্বক ক্ষেত্র প্রবেশ করা, যদি যাওয়া আসা নিয়ে আসা করো, তাহলে এর মধ্যে ভোল্টেজ উৎপন্ন হবে। ওই জিনিসটা আমরা প্রমাণ করব জাস্ট এই চিত্রের মাধ্যমে। তাহলে এর দুটো উপাংশ ওমেগা টি, তাহলে এই বলছি এন পেজ বিশিষ্ট। এখন এন পেজ বিশিষ্ট কথাটা মানে কি? এই যে কয়েলটা তুমি পেঁচাইছো, সেটা কি একটা নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী পেঁচাইছো না? সেই পেঁচাতে তুমি জানো কত সংখ্যক কয়েল বা কত সংখ্যক তামা দিয়ে আমরা পেঁচাইছি? সেটা জানি না, ধরে নিলাম এন সংখ্যক। তাহলে এন পেজ বিশিষ্ট একটি কয়েলকে ওমেগা টি দূরত্ব, এই যে দূরত্বটা কি দিচ্ছি, ওমেগা টি দূরত্ব, তাহলে ওমেগা টি দূরত্বে ঘোরালে এর দুটি উপাংশ বিভক্ত হবে যথা, একটা কি ফাই ম্যাক্স সাইন ওমেগা টি আর একটা ফাই ম্যাক্স কস ওমেগা টি। তাহলে কি একটা উপাংশ, এই একটা উপাংশ। আবার বললাম যে দুইটা উপাংশের একটা উপাংশ কাজ করবে আর একটা উপাংশ কাজ করবে না। তাহলে ফাই ম্যাক্স কস ওমেগা টি কাজ করবে, কারণ এটা কয়েলের লম্ব বরাবর থাকতেছে, ওয়াই অক্ষ বরাবর। আর এই ফাই ম্যাক্স সাইন ওমেগা টি এই সমান্তরাল অক্ষ বরাবর থাকার কারণে এটা কি এর উৎপন্ন ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স আবিষ্ট হবে না বা ভোল্টেজ উৎপন্ন হবে না। যদি এটা ভোল্টেজ উৎপন্ন না হয়, তাহলে আমার প্রকৃত ফাই এর মান কোনটা? ফাই ম্যাক্স কস ওমেগা টি। এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার। এরপর আমরা কি করব? উপরে লিখবো। তোমরা যারা দেখতেছো তোমরা কাইন্ডলি এটা তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা পরে তুলে নিও। আমরা এই কথাটা আবার রিমুভ করে কি করব, আবার এখানে লিখবো ইনশাআল্লাহ, কেমন? তাহলে তোমরা তুলে নাও বা কিংবা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, ধন্যবাদ, আশা করি তোমরা তুলছো। এখন আমরা কি করব, এটা রিমুভ করে দিলাম। এই পর্যন্ত এটা থাক, আমরা প্রয়োজন অনুসারে কি করব, আমার প্রকৃত যে ফাই এর মানটা এ পর্যন্ত থাকলো। হ্যাঁ, তোমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখবে নিচে, আমি জাস্ট জায়গা সংকটের কারণে লিখে দিলাম এখানে। তাহলে দেখো, যদি এখন আমরা ফ্রাডের সূত্র অনুযায়ী, ফ্রাডের সূত্র অনুযায়ী এখন ফ্রাডের সূত্রটা তোমরা কি জানো? বেসিক ইলেকট্রিসিটিতে জানার কথা, ইকুয়াল মাইনাস এন ভালোভাবে দেই, মাইনাস এন ডিফাই বাই ডিটি। তোমরা যদি যারা যারা জানো অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা জানো না বা খেয়াল করতেছে না বা স্মরণে আসতেছে না, তোমরা একটু খেয়াল করার চেষ্টা করো। এটা কি ফ্রাডের সূত্রটা ছিল, তাই না? যদি ফ্রাডের সূত্রটা থেকে থাকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, মানটা বসাই দিই। তাহলে এখানে ডি বাই ডিটি, আর ফাই এর মান, প্রকৃত মানটা ফাই এর মান এখানে কি ছিল, ফাই ম্যাক্স কস ওমেগা টি, মানে যে উপাংশটা আমার কি কাজ করবে। ঠিক আছে, তাহলে উপাংশটা লিখি ফাই ম্যাক্স কোস ওমেগা টি। আমার এই উপাংশটা কি কাজ করতেছিল, তাহলে ফাই এর মান ওটাই আমার। তাহলে করো এখন মাইনাস
এন। আচ্ছা 5x, এন্ড 5x এর মানে কি একটা ধ্রুবক সংখ্যা যেটা ইন্টিগ্রেশনের এই পাশে আনা যায়, কেমন? তাহলে দেখো, তাহলে এই পাশে 5x এর মানটা বের করে নিলাম। হ্যাঁ, বের করার পর তাহলে কি থাকে, ডি বাই ডিটি ইকুয়াল cos ওমেগা টি। এখন দেখো মাইনাস এন 5x ইন্টু ডি বাই ডিএক্স cos ওমেগা টি যদি করো তাহলে কি হবে, মাইনাস সাইন ওমেগা টি ইন্টু ওমেগা। তাহলে মাইনাস মাইনাস কি রিমুভ করা যায়, কাটা যায়। তাহলে 5x ওমেগাটা আগে দিই, সাইন ওমেগাটা পরে দিব, সাইন ওমেগাটি পরে দিলাম। এটা আমার কি 1 নং সমীকরণ। আশা করি বুঝতে পারছো কি করলাম। দেখো আমার এটা কি ছিল, ফ্যারাডের সূত্র ছিল। এখন এটা ফ্যারাডের সূত্র কি, ইকুয়াল মাইনাস এন ডিভাই বাই ডিটি। এখন ফাই এর মান, এখন ফাই এর মান কোনটা, 5x cos ওমেগা টি। এখন এইটা কেন হইলো, এটা কেন হইলো না, কারণ ওই উপাংশটা সমান্তরালে থাকার কারণে এর কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না, আর এইটা কি লম্বভাবে থাকার কারণে এটা কি ভোল্টেজ উৎপন্ন হবে। ঠিক আছে, যদি এটা হয় তাহলে ওইটা আমার কি প্রকৃত ফাই এর মান। তাহলে ফাই এর মানটা এখানে কি ডি বাই ডিটি বসাই দিলাম। মানে বসাই দেওয়ার পর মাইনাস এন 5x টা কি এটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক একটা নির্দিষ্ট মান থাকবে যেটা কি ইন্টিগ্রেশন এই পাশে আনা যায়। তাহলে আনলাম, তাহলে ডি বাই ডিটি ইজ ইনটু cos ওমেগা টি। এখন cos ওমেগা টি করলে কি হবে, মাইনাস sin ওমেগা টি ইনটু অতিরিক্ত ওমেগা। তাহলে এখন এই জিনিসটা সাজে লেখা, মাইনাস মাইনাস কি কাটা যায় বা প্লাস হয়ে যায়, বেশিটা এরকম। তাহলে 5x ওমেগাটা কি আগে নিলাম এবং sin ওমেগাটা পরে নিলাম, সাজাই নিয়েছি, কোনো সমস্যা নেই, তুমি পড়ে দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটা সমান 1 নং সমীকরণ। হ্যাঁ, তাহলে এই জিনিসটা এখন রিমুভ করে দেই। এখন লিখে ফেলো, এখন এই যে ভোল্টেজ উৎপন্ন হবে, সর্বনিম্ন ভোল্টেজের একটা বিষয় আছে, আবার সর্বোচ্চ ভোল্টেজ। এখন কখনো কখনো কি সর্বনিম্ন ভোল্টেজ উৎপন্ন হবে, আবার কখনো কখনো কি সর্বোচ্চ ভোল্টেজ উৎপন্ন হবে, বিষয়টা হয় কিনা। তাহলে এখন দেখো সর্বোচ্চ ভোল্টেজ তখন উৎপন্ন হবে যখন ওমেগা টি ইকুয়াল 1। আচ্ছা, যদি এটা হয় তাহলে এখানে আমরা লিখতে পারি কি সাইন ওমেগা টি ইকুয়াল 1। তাহলে সাইন ওমেগা টি ইকুয়াল সাইন 90 এর মান 1 না, সাইন 90 এর 1 হয় কিনা, অবশ্যই। তাহলে উভয় পক্ষে কি সাইন সাইন কাটা যায়। তাহলে সাইন সাইন কাটা গেলে কি এখানে আমরা প্রকৃত কি ওমেগা টি এর মান কত পাইলাম, 90 নাকি রে? হ্যাঁ 90। তো সাইন সাইন কাটা গেলে ওমেগা টি এর মান কত, 90। এখন ওমেগা টি এর মান, ওমেগা টি এর মান 1 নং সমীকরণে বসাই। আচ্ছা, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো যে সর্বোচ্চ ভোল্টেজ তখন, সর্বোচ্চ ভোল্টেজ কেন বিষয়টা আসলো এখানে। তাহলে একটা জেনারেটরের ক্ষেত্রে কি সর্বোচ্চ ভোল্টেজ, এবং যখন তুমি বেশি জোরে পাওয়ার দিবা সেক্ষেত্রে কি বেশি ভোল্টেজ উৎপন্ন হবে, যদি কম পাওয়ার দাও তাহলে কম ভোল্টেজ উৎপন্ন হবে। মানে একটা জিনিসে ভোল্টেজ উৎপন্ন হবে, তাহলে উৎপন্ন হওয়ার ক্ষেত্রে কি সর্বোচ্চ ভোল্টেজ এবং সর্বনিম্ন ভোল্টেজ এই দুটো বিষয় অবশ্যই সম্পর্কিত আছে। তাহলে ওই কথাটা এখানে লিখতে হবে কিন্তু, যে সর্বোচ্চ ভোল্টেজ তখন উৎপন্ন হবে যখন ওমেগা টি ইকুয়াল 1। তাহলে সাইন ওমেগা টি ইকুয়াল 1, তো সাইন ওমেগা টি ইকুয়াল 1 কার মান, সাইন 90 এর মান 1 হয়, সাইন সাইন কাটাকে ওমেগা টি এর 90। এখন ওমেগা টি এর মান কি করব, 1 নং এ বসাবো, এদিকে বসাই, এখানে লিখি, তোমার সিরিয়ালে লিখবা, আশা করি জায়গা আছে। তাহলে এখানে কি পাবো, ইম্যাক্স কি লেখা যায়, তাহলে ইম্যাক্স কথাটা কোথা থেকে আসবে, ইম্যাক্স মানে কি ওই যে সর্বোচ্চ ভোল্টেজ, এই যে লিখলাম সর্বোচ্চ ভোল্টেজ। তাহলে ই বলতে কি বোঝাচ্ছে, ই মানে ভোল্টেজ, ভি মানে ভোল্টেজ, আর ম্যাক্স মানে কি ম্যাক্সিমাম। ঠিক আছে, এই যে সর্বোচ্চ ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু ইম্যাক্সটা আসলো, যে সর্বোচ্চ ইম্যাক্স। তাহলে এখানে 1 নং সমীকরণটা কি ছিল, যে ওমেগা টি এর মান এখন কি করব, 1 নং এ বসাবো। তাহলে 1 নং সমীকরণটা কি, এটা ছিল না যে এন ফাই ম্যাক্স ওমেগা ইন্টু সাইন ওমেগা টি, এটা ছিল তো নাকি। এখন যদি থেকে থাকে তাহলে এন ফাই ম্যাক্স ওমেগা সাইন 90, সাইন করতে সাইন ইন্টু ওমেগার মান কত 90, ওমেগার মান 90। তাহলে সাইন 90 এর মান কত, আবার কি 1 লিখতে পারি, ম্যাক্স ওমেগা ইন্টু এর মান 1। তাহলে কি এটা আমরা কি লিখতে পারি, এন ফাই ম্যাক্স ওমেগা। এই পর্যন্ত আমরা কিন্তু এটা লিখতে পারি। যদি লেখা যায় তাহলে এটা আবার 2 নং সমীকরণ দিতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা আমি কি করলাম। ঠিক আছে, এখন মোটামুটি আমরা শেষের দিকে, জাস্ট একটু বাকি আছে। তোমরা যারা তুলতে পারো না এটা তুলে নাও, আমি রিমুভ করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে,
আর জাস্ট অল্পটুকু আছে। আমি তোমাদেরকে কি জি তাহলে আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি, আমি জায়গা শর্টার হওয়ার কারণে হয়তো কিন্তু এপাশ ওপাশ মানে যেখানে ফাঁকা পাচ্ছি সেখানে লিখতেছি। তোমার পরীক্ষার খাতায় কিংবা যেখানে নোট করবা সিরিয়াল বাই সিরিয়াল একদম উপর থেকে নিচ পর্যন্ত নোট করবা, কেমন? তাহলে এই জিনিসটা আমরা রিমুভ করে দিলাম। পরীক্ষা কবে থেকে এদের চার মনে হয় এখনো আমাদের বই অর্ডার আসতেছে। তোমরা যারা এখনো বই নাও নাই, দেখো এই যে পরীক্ষায় এখনো আমাদের অর্ডার আসতেছে। আমি কিছুক্ষণ আগে 5টা বই পাঠাইলাম স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আবারও অর্ডার আসলো। এই যে বই প্যাকিং করতেছি, আবার আমরা এখনো বই পাঠাচ্ছি। তো তোমাদের একটা অফার ছিল 2 দিনের 250 টাকার, সেটা হচ্ছে 28, 29, 30, 31। হ্যাঁ, তো আজকে তো 1 তারিখ, তো আজকে এবং কালকে আমরা অফারের ডেটটা বাড়াইছি। তো তোমরা যদি কেউ বই নিতে চাও 250 টাকা বই নিতে পারবা, বুঝছো? এখনো অনেকেই নিচ্ছে, তোমরা চাইলে নিতে পারো। হ্যাঁ, যেহেতু পরীক্ষা 4 তারিখ থেকে শুরু, তোমরা 2 দিনের মধ্যে হাতে পেয়ে যাবে, আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, বুঝছো? আর পরবর্তী সেমিস্টারের ডিসকাউন্ট ছিল 1000 টাকায়, এবং যারা আমাদের আগে থেকে আমাদের কোর্স কিনছো বা সাজেশন বই নিছো, তোমাদের জন্য 1000 টাকায় আছে। তোমরা চাইলে পরবর্তী সেমিস্টার বুক করে এই সেমিস্টারের সকল ক্লাস বা সাজেশন বই, টি শার্ট এগুলো ফ্রিতেই নিতে পারবো। হ্যাঁ, তো তোমরা ক্লাসটা শেষ করো। ওকে, ধন্যবাদ। তোমরা যারা এখন পর্যন্ত, অবশ্যই তোমার সাজেশন বুকটা খুব তাড়াতাড়ি নিয়ে নিবে আশা করছি। আমরা কোথায় ছিলাম? এই পর্যন্ত ছিলাম। হ্যাঁ, এখানে ওমেগাটা একটু ভালো করে দিয়ে দিই, ওই ওমেগা। হ্যাঁ, তাহলে এখন কি করব? এই পর্যন্ত এখন 2 নং সমীকরণের মান 1 নং সমীকরণে বসাই দেই, জাস্ট এতটুকুই। আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, কেমন? তাহলে এখানে একটু রিমুভ করে দিই, বেটার হবে। যে 2 নং সমীকরণ এর মান 1 নং এ বসাই। তাহলে 2 নং সমীকরণের মান 1 নং এ বসাবো। তাহলে 1 নং সমীকরণটা এক্স্যাক্টলি কি ছিল খেয়াল আছে? যে 1 নং সমীকরণটা আমার ছিল কি? ইকুয়াল মাইনাস ছিল না, এন ছিল। হ্যাঁ, এন ফাই ম্যাক্স ওমেগা ইন্টু সাইন ওমেগা টি। লক্ষ্য করলে দেখতে পাবা এটা আমার কি 1 নং সমীকরণ ছিল। এখন দেখো ফাই এন ফাই ম্যাক্স ওমেগা, এইটা সমান কি লিখতে যায়? এটা লেখা যায় না। তাহলে এই জিনিসটা যদি আমি নতুন করে এখানে লিখে দেই যে ই ম্যাক্স ইকুয়াল ফাই এন ফাই ম্যাক্স ওমেগা, লেখা যায় না? তাহলে ই ম্যাক্স সমান এটা লেখা যায়, আর এটা সমানও এটা লেখা যাবে। তাহলে দেখো এই জিনিসটা সমান কি ই ম্যাক্স লেখা যায় না? ই ম্যাক্স আর যা আছে তাই সাইন ওমেগা টি। তাহলে আমার কাঙ্ক্ষিত যে প্রমাণটা আসলো কি আসলো না? ই ম্যাক্স সাইন ওমেগা টি, এই যে আমার কাঙ্ক্ষিত, এটা আমার প্রমাণ, প্রুভড। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমার এই ছিল মোটামুটি 4 থেকে 6 পর্যন্ত যতটুকু পারছি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তোমরা যদি যারা মনোযোগ সহকারে দেখো ক্লাসটা, অবশ্যই পারবা। আর না পারলে ইনশাল্লাহ যোগাযোগ করো, আমরা দেখা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এই 6 অধ্যায় থেকে আমার এই প্রমাণটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের আসে। তাহলে মনোযোগ সহকারে ক্লাসটা করবা, দেখবা, পরীক্ষা আসলে ইনশাল্লাহ তুমি যেতে পারো। তাহলে আজকে সেলিম কিছু বলবেন? তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতন পরীক্ষা দাও, সবার কামনা করছি। আল্লাহ হাফেজ।